নিয়ে একটু যাবো আপনার কাছে। এই তো এতক্ষণ বিরতি আমি একই সঙ্গে যেটা জানতে চাইবো যে ধরুন একদম বেসিক যে প্রশ্ন, না এই কি আমি বেসিক যে প্রশ্ন আমাদের না মিতা রায় যে প্রশ্নটি করেছেন মতিলাল গুপ্ত রোডে, দিদিভাই আপনার সুখবর দিই, ইতিমধ্যে সমস্ত কাজের টেন্ডার 123 নম্বর ওয়ার্ডে মতিলাল গুপ্ত রোডে যে পাইপলাইন আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমে সমস্ত কিছু ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। যে কোনো দিন আপনার অসুবিধে করার জন্য আমি এখনই 123-24 মানুষের কাছে করজোরে ক্ষমা প্রার্থী, কিন্তু আপনাদের এলাকায় আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম আসতে যাচ্ছে। আর শুধু এই ওয়ার্ডগুলোতে কোনোটাতে 60 কোটি, কোনোটাতে 80 কোটি, এবং 123 নম্বর ওয়ার্ডে ওই মতিলাল গুপ্তর মধ্যে দিয়ে যে চড়িয়াল ক্যানেলের কাছে পৌঁছে যাবেন আপনি, সেখান থেকে 276 কোটি টাকা খরচা করে মহাত্মা গান্ধী রোডে পৌঁছে যাচ্ছে না, একটা বক্স ড্রেনের মধ্যে দিয়ে চড়িয়াল ক্যানেল উঠে যেতে চলেছে। এই বৃহৎ কর্মকাণ্ড কিন্তু আগামী 2-3 বছরে আপনাদের এলাকায় হবে, এটা আমি অ্যাসিওর করতে পারি। তো সেই আশ্বাস মতো আমরা আশা করতে পারি যে তারপর আর এই সমস্যাটা থাকবে না। শোভনদা, একদম বেসিক একটা জিনিস, এই নতুন যে সম্পত্তি করের যে প্যাটার্নটা আসছে সেটা সম্পর্কে জানবো। যে ধরা যাক একটা সাধারণ মধ্যবিত্ত এলাকায় একজনের একটা সাধারণ মধ্যবিত্ত ফ্ল্যাট রয়েছে, কিভাবে তিনি নিজের করের অ্যাসেসমেন্টটা করবেন? এটা তো হলো প্রত্যেক বাড়িতে একটা সেলফ অ্যাসেসমেন্ট সিস্টেম, যে কিভাবে করতে হবে সেটা দেওয়া হবে। যে আপনি কত স্কোয়ার ফিটে বাস করেন, আপনার কোন রাস্তার উপরে রয়েছে, বাকিটুকুনি আমরা নিরূপণ করে নেব। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বুঝে নিতে পারবেন যে আমি এই ক্যাটাগরিতে পড়ছি, আমার এই ধরনের ট্যাক্স হতে পারে, সেইটা একটা নিরূপণ হবে। এবার যদি সে এক্সিস্টিং, তার যদি ট্যাক্স পেয়ার হন, তার এসএসসি নাম্বার থাকে, তাহলে তার যত টাকাই এই নিরূপণ ব্যবস্থার মধ্যে দিয়ে ট্যাক্স হোক, সেটা যদি তার কর ক্ষমতার মধ্যে চাপ হয়, কিন্তু যেহেতু এক্সিস্টিং এসএসসি আছে, তাহলে তার যে বাড়ির কর আছে তা 20%-এর বেশি বাড়বে না। আর যদি কমে, একগাদা কমে গেলে এই পৌরসভা ওনাকে পরিষেবা দেওয়ার জন্য 20%-এর নিচে কমবে না। ফর্ম কোথায় পাওয়া যাবে? ফর্ম বড় কমিটির অফিসে পাবেন। আমরা বিভিন্ন পোস্টে ইনফরমেশন দেবো। আমাদের প্রায় 28টার ওপরে সেন্টার আছে, ট্যাক্স কালেকশন সেন্টার আছে, অনলাইনে পাবেন, আমাদের ওয়েবসাইটে পাবেন, কন্ট্রোলের টেলিফোন, বিভিন্ন জায়গায় এটা খোলা হবে। সেই জন্যই 1 এপ্রিল থেকে আমরা এটা চালু করছি। আমরা কোনো ক্ষেত্রেই কলকাতাবাসীর জন্য এই যে পৌর কর ব্যবস্থা করছি, আজকে প্রাথমিকভাবে একটু কনফিউশন হবে, কিন্তু কথায় আছে টুডেস পেন টুমরোজ গেন। আজকে যেটুকুনি অসুবিধে পড়ছে, পরবর্তী ক্ষেত্রে কোনো ইন্সপেক্টর রাজের বা কোনো দালাল রাজের কাছে আপনি আর ভিকটিম অফ দি সিচুয়েশন, সেখানকার জন্য আপনি কোনো অসুবিধায় পড়বেন না। আপনি নিজেই নির্দিষ্টভাবে আপনার কর নিরূপণ করতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছেন এসএস কোনার, বলুন প্লিজ। হ্যাঁ, শোভনদাকে একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের যে বিল্ডিং ফ্ল্যাটে থাকি, তার যে মেজারমেন্ট, মানে ফ্ল্যাটের এরিয়া নিজেরা মেজার করতে পারবো, বাট কমন এরিয়া, গ্যারেজ বা পার্কিং, এই সমস্ত মেজারমেন্টের প্রসেসটা কি ফ্ল্যাট ওনাররা করবে আর কর্পোরেশন করবে? ধন্যবাদ, আমি উত্তর নেব। আরেক দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, জ্যোতির্ময় ভট্টাচার্য, বলুন জ্যোতির্ময় বাবু। হ্যাঁ, আমি বলছি, আমি বিজয়গড় থেকে বলছি, জ্যোতির্ময় ভট্টাচার্য। যে আমাদের এখানে কলোনি এরিয়া, তো প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে এখানে। এবার কোনো ফ্ল্যাটই কিন্তু বোধহয় মিউটেশন করা হয়নি। এবারে কথা হচ্ছে কি, আমি নিজের বাড়ি ছোট্ট দোতলা বাড়িতে থাকি, তার ট্যাক্স ইয়ারলি 7,000 টাকা। অথচ দেখা যাচ্ছে আমার বাড়ির আশেপাশে যত ফ্ল্যাট রয়েছে 3 তলা 4 তলা, সেই বাড়ির মিউটেশন না হওয়ার জন্য সেই পুরনো দিনের হয়তো 115 টাকা ট্যাক্স। আমি বুঝতে পেরেছি, আমি এই প্রশ্ন ডেফিনেটলি নিয়ে আসবো শোভনদার কাছে। আমি শোভনদার কাছে প্রথম দর্শকের প্রশ্ন নিয়ে আসি। কি বললেন? হ্যাঁ, আপনি কিভাবে আপনার ফ্ল্যাট কেনার পর কিভাবে অ্যাসেস করবেন? আপনাকে নির্দিষ্টভাবে বলি যে আপনি যে স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, 2000 স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিট, 1200 স্কোয়ার ফিট, 700 স্কোয়ার ফিট, হোয়াট এভার ইট মেবি, যেটা আপনার বিল্ট আপ এরিয়া অর্থাৎ কার্পেট এরিয়ার ±5 ইঞ্চি দেওয়াল দিয়ে যেটুকুনি আছে আপনি মেজার করলেন। আর আপনি এইটা আমাদের কাছে জমা দিলেই যখন আপনার নাম, ঠিকানা এবং প্ল্যান কেস আমরা পেয়ে যাব, তাহলে জেনে রাখুন কলকাতা পৌরসভা সমস্তটা ডিজিটাইজড করেছি। আপনি যদি প্ল্যান স্যাংশন বাড়ি হন, তাহলে আপনার কতটা কমন এরিয়া হচ্ছে, স্টেয়ার কেস হচ্ছে কত, নিচে গ্যারেজ আছে কত, অন্য কিছু সার্ভিস যেগুলো আছে সেগুলো কতটা আছে, আমার কম্পিউটারে এক ক্লিকে আমার অফিসাররা পেয়ে যাবেন, আপনাকে জানিয়ে দেবেন যে কতটা। যাদের প্ল্যান নেই, যেহেতু কলোনি এলাকায়, দেখুন এই কলোনি এলাকাকে আমি একটু আগেই বলেছি এদের ক্যাটেগরিতে, অর্থাৎ খুব কম ধরবার জন্যই। কারণ উদ্বাস্তু মানুষ নিশ্চয়ই ভালোবেসে নিজের দেশের মাটি ছেড়ে
ভারতবর্ষ স্বাধীন হবার পর ভারত পাকিস্তানের পরিবেশে, বাংলাদেশ স্বাধীনতা হবার পর তখনকার পরিবেশে আমাদের দেশে এসে যারা আশ্রয় নিয়েছেন তাদের কাছে সেই জায়গার, যাতে কলকাতার যাদবপুর বলুন, টালিগঞ্জ বলুন, বেহালা বলুন বা অন্যান্য জায়গায়, অন্য মিউনিসিপ্যালিটির জায়গায় রয়েছে, সরকার পক্ষ থেকে এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন জনপ্রতিনিধি হবার যে লড়াই, সেই পার্সপেক্টিভে বলেন কোনো আশঙ্কার জায়গা নেই, কোনো অসুবিধে হলে আপনারা যোগাযোগ করুন, কিন্তু এরকম আশঙ্কার বোঝা আমরা কলোনির মানুষের উপর চাপানো যাতে তারা অপারগ হয়। আমার খুব নির্দিষ্ট প্রশ্ন দুটো রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, যেটা আমি আগেও বললাম, যে আপনারা যখন সম্পত্তির করের পুনর্বিন্যাস করছেন, বিপজ্জনক বাড়ি, সেটাকে ডিল করছেন কিভাবে? দেখুন, এই বিপজ্জনক বাড়ি কলকাতা শহরে বহু বাড়ি আছে, প্রায় 1000-1200 বাড়ি আছে, যে বাড়িগুলো 100 বছর, 150 বছর, 60 বছরের পুরনো। সেই বাড়িতে মানুষ বাস করছে, কিন্তু সেই বাড়িটা যে কোনো সময় সাইক্লোনে, সাধারণ অবস্থায়, বৃষ্টিতে, ইভেন মানুষ এসে আবেদন করছেন যে আমার বাড়িটা ভেঙে পড়তে পারে, লিখে দিলেন, বাইরে দাঁড়িয়ে রয়েছেন, বলছে পড়ছে না তো, ভেতরে জিনিস আনতে গেলেন, চোখের সামনে আধ ঘন্টার মধ্যে পড়ে মানুষ দুটি মারা গেলেন। এগুলো অসহনীয় অবস্থায় যাবার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের প্রাক্তন জাস্টিস, জাস্টিস প্রণব চট্টোপাধ্যায় এবং শক্তিনাথ মুখার্জির সামগ্রিক সহযোগিতা নিয়ে, নাগরিক সমাজকে নিয়ে বসে, বিভিন্ন গণসংগঠন, সংবাদপত্রের প্রতিনিধি, তাদেরকে নিয়ে বসে একটা আইন প্রণয়নের খসড়া করা হয়েছে। সেই খসড়া আমাদের ইতিমধ্যে মেয়র পরিষদে আনা হয়েছে, যে আপনাকে আমার এই শহরে আমি জেনে বিপজ্জনক বাড়ির মধ্যে থাকতে দিতে পারি না, এ আইনগত সিদ্ধ। আমরা বাড়ি খালি করব, বাড়ি তৈরি হোক, মালিক নিজে এসে তৈরি করুক, যত স্কোয়ার ফিটে বাস করে তার ডবল এফআইআর দেবো, ভাড়াতেও থাকুক, মালিকও থাকুক। 10 সেকেন্ড সময় আছে আমার, শোভনদা। যেহেতু কলকাতার মানুষ, সম্পত্তি কর নিয়ে আপনি দাবি করছেন যে দুজন মানুষ, বাসিন্দা এবং পুরসভা দুজনে উইন উইন সিচুয়েশন, কিন্তু আমরা যদি দেখি যে রিসেন্টলি আপনি একটা উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে, যেটাতে শহরতলির মানুষ তারা একটু আশার আলোয় তাকিয়েছে। খুব 10 সেকেন্ড সময় আমার হাতে, মেট্রো জটটা সেটাই কাটলো, কি আশা করবো আমরা? দেখুন, ঈশ্বরের আশীর্বাদে মমতা ব্যানার্জি ভারতবর্ষের রেলমন্ত্রীর শপথ নেবার পর যেভাবে দাঁড়িয়ে প্রায় আজকে ছিল প্রায় 8 থেকে 11 কিলোমিটার, আর সেটা আজকে 100 কিলোমিটার কলকাতা ঘিরে মেট্রো রেল চালু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা স্বপ্ন দেখেন, তাকে একদম তার ডিভোটি হয়ে বাস্তবায়িত করাটা আমার কাজ মনে করি মমিতা। কারণ মমতা ব্যানার্জি যা করতে পারেন, এটা করার জায়গা আমি স্বপ্নে পাবি না, কিন্তু নিজের যা বলেন সেটাকে পালন করাটা আমার কর্তব্য মনে করি। একদম শেষ, আমরা তাকিয়ে থাকবো সেদিকে। আপাতত আমার 24 সেখানেই শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।